শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের রাতের আড্ডা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের মধ্যে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। আর আমাদের সকল বন্ধুরা এসে হাজির হয়েছে। তার মধ্যে আমি সৌমেন, আকাশ, রিকু, শান্তনু এবং শুভ। আজ এই গল্পের বক্তা হলো আকাশ। তো আকাশের কাছ থেকে গল্পটি শুনে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ রইল যে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর কে কোথা থেকে শুনছো অবশ্যই কমেন্টে জানিও। হঠাৎ করেই কলকাতার এক ছিমছাম পাড়া গায়ে প্রচুর জোরে গান বাজনার শব্দ ভেসে আসলো। বন্ধুরা, আমি বলছি কলকাতা শহরেরই একটা ছিমছাম শহরের ক্লাবের কথা। এই ক্লাবেই নিয়মিত যাতায়াত ছিল একটা ছেলের, যার নাম হচ্ছে সৌম্য। ছেলেটা প্রথম দিকে খুবই ভালো ছেলে ছিল, কিন্তু পারিপার্শ্বিক চাপে বলো বা সামাজিকতার চাপে বলো বা তার বাবার প্রচুর ধন সম্পত্তি থাকার কারণে বলো, যা কিছুতেই বলো, কোনো একটা কারণে সে একটু অগোছালো পথেই চলে যায়। কেমন আমরা চলতি কথায় শুনি না যে বড়লোক বাপের বকে যাওয়া ছেলে, অনেকটা ঠিক সেরকমই হয়ে গিয়েছিল সৌম্য। তো সেই দিন রাতেই ওই ক্লাবের ওই ক্লাবটা বন্ধ হয়ে যাওয়ার ছিল, কথা ছিল 11:30টাতে। তো 1:30টা বেজে গিয়েছিল, সেই ক্লাবটা বন্ধ হচ্ছে না। প্রচুর জোরে আওয়াজ হচ্ছে, এত জোরেই আওয়াজ হচ্ছে যে আশেপাশের বাড়িঘর থেকে মানুষজন জানলা খুলে বেরিয়ে এসেছে। তো সেরকমই অবস্থায় 2-4জন স্থানীয় লোক গিয়ে কমপ্লেন করতে যায় ওই ক্লাবটার ওখানে। ক্লাব মানে আমি বলছি পাব, অ্যাকচুয়ালি বার টাইপের। তো গিয়ে দেখে ম্যানেজারের মুখ বাঁধা টেপ দিয়ে, আর হাত পা দড়ি দিয়ে বাঁধা, আর সিকিউরিটি গার্ড যে তাকে ওরকম বেঁধে রেখেছে। তো ওই স্থানীয় লোকজন গিয়ে, আর উপরে পার্টি হচ্ছে, স্থানীয় লোকজন গিয়ে হাতের দড়ি খুলে দেয়, মুখে টেপ খুলে দেয়, খুলে দিয়ে বলে যে কী ব্যাপার, আপনারা এখানে বাঁধা অবস্থায় রয়েছেন আর উপরে এত জোরে শব্দ হচ্ছে, আপনারা কিছু দেখছেন না? আপনাদের এভাবে বেঁধে রেখেছে কে? সিকিউরিটি গার্ড বলছে যে আর বলবেন না দাদা, এই কয়েকটা ছেলে আসলো 9টার সময়, রাত 9টার সময়। তারা এসে রীতিমতো আমাদের যা হয় এখানে ড্রিঙ্ক করলো, ড্রিঙ্ক করে নাচানাচি করতে 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 11:30টা যখন বেজে যায়, তখন আমি তাদেরকে বলি আমাদের ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়ে যে এখন তো বন্ধ করতে হবে, তো আপনারা প্লিজ চলে যান, প্রয়োজন হলে কালকে আসবেন। তো ওরা আমাকে ধমক দিয়ে বললো আমরা যাবো না, তুই যা খুশি কর। এবার আমি সেটা আমার স্যারকে বললাম। তার আগে ম্যানেজারের দড়ি টড়ি খুলে দিয়েছে, মুখে টেপ টেপ সব খুলে দিয়েছে, ম্যানেজার মুক্ত। এবার ওই পরের কথাটা বলতে যাবে, তারপরে ম্যানেজারই বলে যে আরে আমাকেও এসে বলে, সিকিউরিটি গার্ডের কথা বলছে, যে আমাকেও যতক্ষণে এসে বলে ততক্ষণে আমাকেও এসে ওরা বেঁধে দিয়েছে, আমাকে বেঁধে দিয়েছে। প্রথমে বেঁধে দিয়ে বলে যে চুপচাপ এখানে বসে থাকবে, আমরা যতক্ষণ চাইবো ততক্ষণ পার্টি করবো, সৌম্য তার দলবল। এবার সিকিউরিটি গার্ড ওকে খুলতে যায়, সিকিউরিটি গার্ডের মুখে এক চড় মেরে ওকেও বেঁধে রেখে দেয়। একদম অশালীল আচরণ। যথেষ্ট বয়সে বড় ছিল ওদের থেকে, চ্যাংড়া ছেলেপেলে যেরকম হয় না, ওরকম ওরা ছিল। তো যথেষ্ট বড় ছিল ওদের থেকে, গায়ে হাত তুলে বেঁধে ফেঁধে রেখে দেয়। তো স্থানীয় লোকজন পুলিশকে ফোন করে ওই অবস্থাতে। পুলিশ এসে গিয়ে বলতে যায় যে প্রথমে পুলিশ এসে পুরো জায়গাটা দেখে যে কি হচ্ছে, আর স্থানীয় লোক কমপ্লেন করেছে। পুলিশ এসে দেখে যে সৌম্য আর ও তার দলবল নাচছে। পুলিশও এক প্রকার গিয়ে মুখ ঘুরিয়ে চলে আসার মতন অবস্থা। যখনই বেরিয়ে আসতে যাবে, ওকে দেখেই ভয়ে চলে এসেছে পুলিশও তার দল বেরিয়ে আসতে যাবে, তখন স্থানীয় লোক তো আশেপাশেই জমা রয়েছে যে পুলিশ কিছু একটা হেনস্থা করবে, হেস্তনেস্ত করবে। তো যখন আসতে যায় তখন পুলিশকে জিজ্ঞেস করে কী হলো অফিসার, আপনারা চলে এলেন, গান তো এখনও বন্ধ হলো না। বলছে আপনারা থামুন, আপনি কাদের কি বলছেন? ওরা হচ্ছে
চৌধুরী বাবুর ছেলে। বলছি কি মানে আপনাদের কোনো আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন, আপনারা চৌধুরী বাবুটাকে? বলছে চৌধুরী বাবুকে আপনি চেনেন? উনি হচ্ছে এই শহরের একজন খুবই বিখ্যাত, একজন খুবই নামকরা ব্যবসায়ী। আপনি ওনার কথা বলছেন? বলছে দেখুন বিখ্যাত ব্যবসায়ী হোক আর যাই হোক, সে তো সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে না তার ছেলে। তো পুলিশ ওখানে ওরকম ২-১ কথা মিটিয়ে দিয়ে ওরা চলে যায়। সেদিন রাতে ওরা প্রায় 4:30-5টা পর্যন্ত ওরকম টানা আর কি হই-হুল্লোড় করে, পার্টি করে, প্রচুর জোরে সাউন্ড বাজিয়ে। এবার যখন 5টা বেজে যায়, সকাল 5টা বেজে যায়, তখন সৌম্যর অবস্থা পুরো খারাপ। মানে এত পরিমাণে ড্রিঙ্ক করে ফেলেছে, এত পরিমাণে পট করে ফেলেছে আর স্মোক করে ফেলেছে, গাঁজা-ফাজা, হাবি-জাবি এত কিছু খেয়ে পুরো একদম বাজে অবস্থা। তো রীতিমতো ওর বন্ধুরা ঠিকঠাক আছে, কয়েকটা বন্ধু হালকা টালমাটাল হয়ে গিয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম ঠিকঠাক ছিল। কিন্তু সৌম্যর অবস্থা পুরোপুরি মানে খারাপ। তো সকাল যেই 5টা বাজে, তো একদম সৌম্যকে আর নাড়ানো চাড়ানো যাচ্ছে না, একদম হেলে পড়েছে মাতাল হয়ে, কিচ্ছু হুশ-টুস কিচ্ছু নেই। তা শেষমেশ ওকে মানে চ্যাংদোলা করে তুলে নেওয়া বলে না, ওই রকম ওর বাকি যে বন্ধুগুলো ছিল তারা মিলে তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। আর ওর বাড়ির কথা তো আমি আগেই বললাম যে কোনো শাসন করে না, কিছুই করে না, যেহেতু একমাত্র ছেলে, বাবার একমাত্র ছেলে, যা হচ্ছে এরকমই। তো ওই দিন বাড়িতে দিয়ে আসে। তা প্রায় বাড়িতে দিয়ে আসতে 6টা 6:30 বেজে যায়। বাড়িটা খুব একটা দূরেও ছিল না, খুব একটা কাছেও ছিল না, মোটামুটি ওই ঘন্টাখানেক মতো লেগে যেত। তো ওরকম 6টা 6:30 বেজে যায়। সৌম্য ঘুম থেকে ওঠে, মানে ওর হুঁশ ফেরে আর কি সকাল 11টার সময়। ওর মা ওকে হয় না যে বেড টি দিতে আসে। বলছে কি বাবা ওঠ, আর কত ঘুমোবি? এক প্রকার না ওদের পরিবারে সবাই, প্রত্যেকটা মানুষ, ওর মা বলো ওর বাবা বলো, ওর এই আশকারাগুলোকে প্রশ্রয় দিত। বললাম না যে একমাত্র ছেলে, তার উপরে বাবা প্রচুর বড় লোক, আশকারা দিত। তো আমরা শুনেছি যে আদরে বাদর হয়, ঠিক সেই অবস্থাই হয়েছিল সৌম্যর, আদরে বাদর হয়ে গেছে। তো যথারীতি তখন 1 কাপ চা নিয়ে তার মা তাকে ডাকে যে কিরে বাবা ওঠ, আর কত ঘুমোবি, উঠে পড়, এবার খেয়ে নে। মানে আগের দিন রাতে যে এত বড় একটা অপরাধ করে ফেলেছে, সেই বিষয়ে না সৌম্যর কোনো সংকোচ বোধ আছে, না তার মায়ের কোনো শাসন আছে, কিছুই নেই। তো যাই হোক, তো সৌম্য এক চোখ টোক মুছতে উঠে চাটা খায়। চা খেয়ে এবার ওর ফোনে একটা ফোন আসে। ফোনে যখনই ফোন আসে, ফোনটা রিসিভ করে বলে যে ওর একটা বন্ধু ফোন করেছিল। ফোন করে বলছি, আরে ভাই কালকে তো খুব মজা হলো, তোকে তো আর তুই এখন কেমন আছিস? তোকে তো একেবারে মানে রীতিমতো বেলচা দিয়ে তুলে নিয়ে যাওয়ার মতন অবস্থা ছিল। তো বলছে আমি ভালো আছি, আর তুই এখন কেন ফোন করলি? তুই নিজেও ঘুমোসনি নাকি? হ্যাঁ ঘুম চোখে বলছে চা খেতে। তা ওইবার থেকে ওর বন্ধু বলছে ভাই ঘুমিয়েছি, কিন্তু একটা অন্যরকম খবর পেলাম। বলছে কী রকম খবর? বলছে তুই নাকি সরকার কাকার মেয়েকে খুব বিরক্ত করিস। এবার সৌম্য এদিক থেকে এমন একটা কথা বলছে যেটা শুনে তোমারই এখন রাগ হয়ে যাবে। সৌম্য বলছে সে তো আমি সব মেয়েকেই বিরক্ত করি, ঠিক আছে। এবার ওর বন্ধু বলছে দেখ ভাই সব ঠিক আছে বুঝলাম, তো আমরা তো দিন দিন বড় হচ্ছি না, এগুলো তো আমাদের করা মানায় না, আর কেরকম একটা অন্যরকম অগোছালো টাইপের আমরা হয়ে যাচ্ছি না, বিশৃঙ্খলা আমাদের মধ্যে আসছে না। তো ও বলাতে এদিক থেকে সৌম্য এদিক থেকে প্রচুর রেগে যায়। তুই কী বলছিস? তুই আমার উপরে কথা বলছিস? তুই আমাকে জ্ঞান দিতে এসছিস? প্রচুর গালিগালাজ করে, বলে ফোনটা রেখে দেয়। বলে তুই ফোন রাখ এক্ষুনি, তোর কথা আমার শুনতে একদমই ভালো লাগে, তুই আমার সামনে থাকলে এক্ষুনি তোকে মেরে মানে জায়গায় শুইয়ে দিতাম। তো ফোন রেখে দেয়। এক কথায় সৌম্য ওই অত্র এলাকার মানে মোস্ট ওয়ান্টেড ছিল। নেশা করা, মেয়েদেরকে ডিস্টার্ব করা, মানুষদেরকে বিরক্ত করা, সমস্ত পরিমাণে বাজে কাজ সে করত। তো এরকম ওর চাটা খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এবার ও বাথরুমে যায় ফ্রেশ হতে।
এবার বাথরুমে গিয়ে দেখছে, মানে বাথরুমে মুখটা প্রথমে ঘুম চোখে 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 মুখটা ধুচ্ছে বেসিনে, মুখ টুক ধুয়ে যেই আয়নার দিকে তাকাচ্ছে, মানে একটা কি বলবো রাক্ষসের চেহারা। মানে ও আয়নায় আয়নায় নিজের মুখ আমরা নিজেরাই দেখতে পাই, ও দেখছে একটা রাক্ষস, সেটা ওর মুখেই ও দেখছে। রাক্ষস বলতে কেমন বল, ভ্যাম্পায়ার দেখেছো কেউ? ভ্যাম্পায়ার টাইপের, মানে দেখেই ভয় লেগে যাবে। তো ও রীতিমতো দেখে একেবারে আটকে উঠে দু পা পিছিয়ে গিয়ে ওয়াশরুমে, তোমরা জানবে একটু স্লিপ থাকে, তো স্লিপ খেয়ে পড়ে যায়। পড়ে গিয়ে নিজের মুখে এরকম হাত বোলাতে থাকে, মানে কি হয়েছে, মানে এক প্রকার ও ভেবেছে হয়তো মেকআপ ফেকআপ করে নিয়েছি নাকি, কি হচ্ছে আমার সাথে। আবার উঠে খানিকটা দেখতে যায়, গিয়ে দেখে আবার ওরকম। এবার ও হয়তো ভাবছে যে আগের দিন রাতে এত পরিমাণে নেশা করেছিলাম, আমার কি নেশা এখনো কাটেনি নাকি। তো ওই বন্ধুটাকে আবার ফোন করে, বলছে ভাই একবার আমার বাড়িতে আসবি। বলছে কেন, কি হয়েছে? তুই না এইমাত্র বললি যে তুই আমার কথা শুনতে চাস না। আমি ভাই তোর বাড়িতে যাব না, তুই আমাকে চালবাজি করে ডাকছিস, তুই আমাকে গেলেই মারবি। বলছে না ভাই মারবো না, মা কসম বলছি তোকে আমি মারবো না, তুই আয়, আমার একটা প্রবলেম হয়েছে। বলছে কী প্রবলেম হয়েছে তুই ফোনে বল। না ভাই প্লিজ আয়, দরকার, আমি যা বলেছি সরি ভাই, আমার খুব প্রবলেম হয়েছে, এই জন্যই আমি তোকে ডাকছি। তোর বন্ধুটা ওদিক থেকে মেনে নেয়, বলছে যখন এত করে যাই দেখে আসে, এসে সব ঘটনা বলে যে আমি এরকম ওয়াশরুমে গেলাম, তোর সাথে কথা বলার পরে আমি চাটা শেষ করে ওয়াশরুমে গিয়ে দেখছি এরকম অবস্থা, তো আমি রীতিমতো তো দেখে আমি ভয়টায় পেয়ে গেছি। তোর বন্ধু বলছে কি বলছিস কি, তোর কি এখন আগের দিনের নেশা কাটেনি নাকি? বলছে ভাই নেশা না কাটলে আমি তোর সাথে সুস্থ শরীরে এইভাবে কথা বলতে পারতাম না, নেশা তো আমার কেটে গেছে, কিন্তু তাও আমার মনের মধ্যে একটু সন্দেহ আছে, সেই সন্দেহটা কাটানোর জন্যই আমি তোকে ডাকলাম। তুই আমার মুখে কি কিছু দেখতে পাচ্ছিস, মানে তুই আমাকে কেমন দেখছিস? এবারে ও বলছে ভাই আমি তোকে কেমন দেখবো, আমি তোকে যদি কোনো বিকৃত চেহারায় দেখতাম তাহলে তো তোকে আগেই বলে দিতাম যে ভাই কি হলো। আমি তো তোকে যেভাবে তুই যেরকম দেখতে আমি সেরকমই দেখছি, আমি আমার কিরকম দেখবো। তো ওর বন্ধুরা বলছে ঠিক বলছিস তো? বলছে হ্যাঁ। বলছে আমার একটা ছবি তোল তোর ফোন থেকে। ছবি তুলেছে ওর বন্ধুর ফোন থেকেই, ওর বন্ধুটা ছবি তুলেছে, ছবি তুলে ওকে দেখাচ্ছে। বলছে ভাই ঠিকই, ওর বন্ধু বলছে কি বলছিস, তো ঠিকই তো, আর তুই কি বলছিস ছবি টবি তুলতে, পাগল টাগল হয়ে গেলি নাকি? বলছে দেখ ওকে যেই দেখাচ্ছি ও আবার দেখছে সেই একই রাক্ষসের মুখ, ভ্যাম্পায়ার। এইবার শুধুমাত্র মুখ না, সারা শরীর, মানে তুমি, ও তো আয়নায় শুধুমাত্র মুখই দেখেছে, কিছুটা শরীর আমাদের বুক পর্যন্ত দেখা যায় আয়নায়, যতটা দেখা যায় রাক্ষসের যেরকম হয় না, লালচে শরীর, জায়গায় জায়গায় কাটা দাগ, আর তারপরে কি বলবো একেবারে বিকৃত শরীর আর কি ও দেখতে পাচ্ছে। ও তো ওর ফোনেও দেখে ও ভয় পেয়ে বিছানা থেকে পড়ে যায় এক প্রকার, পড়ে গিয়ে বলে যে ভাই এই তো দেখ 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 দেখ। আর ওর বন্ধুটা আবার ঘুরিয়ে দেখে বলছে এই ব্যাপার ভাই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আর ওর বন্ধুটা এক প্রকার ভাবে ওর সঙ্গে মনে প্র্যাঙ্ক করছে। এবার তুই বলছে দেখ, বুঝতে পেরে গিয়ে বলে, মনে মনে ভাবে যে ও আচ্ছা তুই প্র্যাঙ্ক করছিস, আচ্ছা তাহলে আমিও তো ভাই সেরকম ছেলে, আমি তো হাতটার মানবো না। আমি বলছি, ও বলছে যে ভাই এই সকাল সকাল ভাই আমার সাথে চ্যাংড়ামোটা মারিস না, কোথায় ক্যামেরা লাগিয়েছিস বল, আমি আর তুই আমাকে স্ক্রিপ্ট বল, আমি স্ক্রিপ্টে করে দেবো, আমার সাথে এসব চালবাজি করিস না। তো তখন ও চিল্লিয়ে ওঠে, বলছে ভাই আমি তোর সাথে মজা করছি, তোর দেখে মনে হচ্ছে আমাকে আমি তোর সাথে মজা করছি। যে না ভাই আমার তোকে দেখে সত্যিই মনে হচ্ছে তুই মজা করছিস, হয় তুই মজা করছিস না হলে তোর নেশা কাটেনি, তুই আরও 3-4 ঘন্টা ঘুমিয়ে তারপরে আমাকে ফোন কর। তো এই কথাটা সৌম্য ভাবে যে হতেও পারে, বলছে যখন একা তো আমি নই, ও তো আমার সাথে আছে, ও তো সাক্ষী, হতেও পারে এরকম প্রবলেম। তো বলছে ঠিক আছে তুই যা, আমি তোকে পরে ফোন করছি। তো ও চলে যায়, ও আবার ঘুমিয়ে ওঠে প্রায় দুপুর 2টোর সময়। দুপুর 2টোর সময় উঠেছে, খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরবেলা, ওর মা ওকে ডেকেছে খাওয়ারের জন্য, দিয়েছে খেতে। আর ওর বাবা বিজনেসের কাজে বিভিন্ন জায়গায় থাকতো, সবসময় বাড়ি থাকতে পারতো না, তো ওর বাবা বাড়িতে ছিল না। তো খেতে গেছে, খেতে গিয়ে ওর মাকেও জিজ্ঞেস করছে মা তুই আমার মুখটা ভালো করে দেখো তো। এবার ওর মা বলছে তোর মুখ আবার নতুন করে দেখার কি আছে, সেই ছোটবেলা থেকেই তো দেখছি।
তো বলছে, তুমি আমার মুখে কিছু দেখতে পাচ্ছ না, মানে তুমি কি আমাকেই দেখছো? বলছে, হ্যাঁ, তোকে ছাড়া কাকে দেখবো? এইসব উল্টোপাল্টা সিনেমা দেখিস আর বাইরে সব অকাজ করে বেড়াস, মানে এই প্রথমবার ওর মা মুখ খুললো, অকাজ করে বেড়াস, সেই জন্য তোর এইসব অবস্থা হয়ে গেছে। তা বলতে বলতে তো সৌমুখ কিছুটা ভাবে, ও না ভাতের থালাটা সামনে নিয়ে আর খেতে পারে না। ও সেই আধা ঘন্টা ধরে ওই জিনিসপত্রগুলো ভেবে যায়। ওর মা তো খাবার দিয়ে চলে গেছে, আধা ঘন্টা পরে এসে দেখছে ছেলে খায়নি। বলছে যে, কিরে তুই এখনো খাবার শুরুই করিসনি? আমি আরও কাজের লোককে বললাম যে ওর হয়তো খাওয়া হয়ে গেছে, যাও একটু থালা বাসনগুলো নিয়ে এসো মাজার জন্য। তো বলেছে, তো দেখছে ও এখনো খায়নি। তো রীতিমতো ওর মা খাইয়ে দিল, মানে ও এক প্রকার স্ট্যাচু হয়ে গেছে, কি জানে ভাবছে। তারপরে না ওর মাথায় একটা বুদ্ধি আসে। কীরকম বুদ্ধি? ও নিজের ফোনে নিজের একটা সেলফি ভিডিও হয় না, এই সেলফি ভিডিও রেকর্ড করে। সেলফি ভিডিও রেকর্ড করে, নিজে যা দেখে মানে নিজেই সেই জিনিসটা দেখে ভয় পেয়ে যায়। নিজে সেলফি ভিডিও রেকর্ড করেছে। আমরা যেরকম হয় না ব্লগ দেখি, সেই ব্লগে আমরা বলি যে বন্ধুরা কেমন আছো তোমরা, বা ইন্ট্রো যেগুলো হয়, তো ওইগুলো বলছেও। তো ওর নিজের গলার আওয়াজ ও নিজেই চিনতে পারছে না, মানে ওই পুরো বডিটাই তো দেখা যাচ্ছে। তখন দেখছে হাতে বড় বড় নখ, হাতটা রক্তে ভরা। আর গলার ভয়েসটাও কি গলার ভয়েসটাও পুরো চেঞ্জ, মানে চেঞ্জ বলতে কেমন, রাক্ষসের যেমন কর্কশ গলা হয়, ঠিক আছে, আর দুপাশে দুটো দাঁত গজিয়েছে, ঠিক আছে, দুপাশে দুটো দাঁত গজিয়েছে, মাথায় শিংও গজিয়েছে, ওরকমভাবে বলছে। তো নিজের জিনিসটা দেখে এক প্রকার হাসিও পাচ্ছে, আমার মনের মধ্যে ভয়ও আছে। হাসি পাচ্ছে এই জন্য যে নিজের মুখটা আমরা হয় না যে দেখি বিভিন্ন ফেস রিমুভাল অ্যাপ ট্যাপ হয় না, যেমন কি বলবো তোমাদের, বিভিন্ন রকমের অ্যাপ আছে, নামটা আমার মনে পড়ছে না এখন। তো আমাদের মুখটা এরকম ফানি টাইপের হয়ে যায়, ও অনেকটা ব্যাক অফ মাইন্ডে সেরকমই চালায়। আবার কিছুক্ষণ পরেই না বাস্তবতায় ফিরে এসে দেখে যে না, আমার এই প্রবলেমটা সলভ করতে হবে, আমি এখন কি করব। ওর মাকে বিষয়টা পরদিনও খুলে বলে। খুলে বলাতে ওর মা বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে যে কি বলছিস এরকম বিষয়। এবার আমাদের মায়েরা কেমন হয় যে কোনো কিছু ছেলেদের প্রবলেম হলে তারা খুব কাতর হয়ে পড়ে, যেহেতু ছেলের মায়ের মন কেমন হয়। তো আর মায়ের একটা জিনিস, ঠাকুর দেবতা খুব বিশ্বাস করে। তো সৌম্যর মা সৌম্যকে শনিবার দেখে একটা ওঝার কাছে নিয়ে যায়। ওঝা বলতে কেমন ওঝা বলবো, অনেকটা তান্ত্রিক গোছের নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, ভাবে হয়তো ছেলে ভয় পেয়েছে, তান্ত্রিকের কাছে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে যে বাবা দেখুন তো, আমার ছেলেটা না কদিন ধরে খুবই অদ্ভুত আচরণ করছে, আর ও নাকি আয়নাতে বা নিজের ফোনে নাকি নিজের ছবি এরকম 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 দেখে। তো তান্ত্রিক হঠাৎ করে ওর মুখের দিক তাকালো, তাকিয়ে বলছে, কই কিছুই তো পাচ্ছি না, ও তো সাধারণ রয়েছে। তা ওর মা বলে, কি বলছেন? এবার সৌমনা হঠাৎ করে রেগে যায়। সৌম্য আসলে এসব ঠাকুর দেবতা কিছুই বিশ্বাস করতো না, হঠাৎ করে রেগে যায়। কিন্তু মা সত্যি তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে কার কাছে নিয়ে আসলে? হ্যাঁ, এরকম একটা ভণ্ড সাধুর কাছে? আর এসব ভগবান আমাকে দেখিও না, ঠিক আছে? ওসবের ব্যাপারে আমি নিজেই চাক্ষুষ, ওসব ব্যাপারে আমাকে ধরিও না। আমি ডক্টরের কাছে যাব, ডাক্তার দেখাবো, হয়তো অন্য কোনো, আমার হয়তো কোনো জটিল রোগ হয়েছে। তো ও যাওয়ার সময় না, মানে ঠাকুরের ঘট হয় না, ঘটে লাথি দেয়, লাথি দিয়ে বেরিয়ে যায়। তোর মা তো ভয় পেয়ে যায়, বলে কি করলি তুই এই সর্বনাশটা। এবার ওই সাধুটা কিছুই বলে না, হাসে শুধু, ঠিক আছে, বেরিয়ে যায়। ডাক্তার দেখাতে যায়, ও নিজে একাই যায় ডাক্তার দেখাতে। ডাক্তারকে গিয়ে বলে যে এই ব্যবস্থা, এই অবস্থা। তো ডাক্তার চোখ ফোক উল্টে দেখে, জিভ বের করে দেখে, তারপরে টেম্পারেচার মেপে দেখে, স্টেথোস্কোপ দিয়ে সব কিছু দেখে, কিছুই পায় না। তুমি তো সুস্থ আছো। তা ওর মাথায় একটা প্ল্যান আছে যে একটা কাজ করব আমি। আর আচ্ছা, মানে একটা হাস্যকর বিষয় বলি, ও বলছে যে আচ্ছা আপনার কিছু বিশ্বাস হচ্ছে না তো, আমি আপনাকে একটা জিনিস দেখাই। বলছে কি দেখাবে? বলছে যে আসুন আমি আর আপনি একটা সেলফি তুলব। বলছে আরে দূর মশাই, আপনি কি পাগল নাকি? এই ভর দুপুরবেলা আমি সেলফি কেন তুলতে যাব? এবার সেই দিন না ওই ডাক্তারের
মানে চেম্বারের এসিটা আর কি খারাপ হয়ে যায়। বলছে আপনার কি আর কোনো প্রবলেম আছে, না হলে আপনি এখন যেতে পারেন, আমার এসিটা একেতেই খারাপ হয়ে গেছে আর আমি এখন আপনার সাথে সেলফি তোলার জন্য অতটাও মানে আনন্দিত বা উৎফুল্ল নই যে এই গরমে আমি ঘামছি তার মধ্যে আপনি আমার সেলফি নেবেন। আর সেলফি নিয়ে তো আপনাদের মতো লোকরা কি করবে, চ্যাংড়া ছেলে পেলে যারা আপনারা আসেন সেলফি নিয়ে আপলোড করবেন। কথাটা বলছে, কথাটা বলার মধ্যে আবার ওর মনের মধ্যে এই ভয়টাও আছে যে এত বড় উনিও চেনে এত বড় ব্যবসায়ীর ছেলে, কি বলে ফেললাম বলেই ভাবছে। তা সৌম্য বলছে যে না না আপনি আপনি আসুন। এবার সৌম্যর তো সমস্যা, ওর তো এখানে গরম হলে চলবে না, ও নিজেও জানে। তো সেলফি তোলে। এবার সেলফি তোলাতে না মানে কি বলবো, ডাক্তারের আমরা কি পোজ দিই, স্মাইল দিই, ডাক্তার না ওখানে স্মাইল টাইল কিছু না দিয়ে একটা মানে কেমন বলবো, মনে হয় যেন খুব জোরে বাথরুম লেগেছে এরকম একটা আর কি পোজ দিয়েছে। পোজ দেওয়ার পরে ঠিক একই ছবি, সৌম্যর মুখে ওই রাক্ষসের, সৌম্যর মুখটা রাক্ষসের আর পাশ দিয়ে ডাক্তারের ইয়েটা দেখা যাচ্ছে। সৌম্য দেখে ওই ছবিটা ভয় পাচ্ছে, ডাক্তার দেখে হাসছে। সৌম্য বলছে আপনি হাসছেন, আপনি দেখতে পাচ্ছেন আমার মুখ কেমন হয়ে গেছে? বলছে তোমার মুখ ঠিক আছে, তুমি আমার মুখটা দেখো কেমন হয়ে আছে, ঠিক আছে। তো এইসব বিষয় হওয়ার পরে সৌম্য প্রচুর রেগে যায়। তো সৌম্য প্রচুর রেগে গিয়ে বাড়ি চলে যায়। বাড়ি চলে গিয়ে ওর আরও কয়েকটা বন্ধুকে জানায়। তো জানিয়েও না কোনো কাজ হয় না। এরকম করে 3-4 দিন ধরে চলতে থাকে। আর ওর অবস্থা এই এত টেনশনের মধ্যে না দিনকে দিন খারাপ হচ্ছে, ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। আর ওর ব্যবহার আচরণও প্রচুর খারাপ হচ্ছে। আর দিন দিন না ওর চেহারাটা, বলে রাখি, ওর চেহারাটা আরও বিকৃত হয়ে যাচ্ছে। মানে চারিদিক দিয়ে মুখে চারপাশ থেকে দাঁত মতো গজাচ্ছে। তারপরে ওর যে প্রথমে যে দাঁতগুলো দেখেছে সেই দাঁতগুলো বড় হচ্ছে, মাথার শিং বড় হচ্ছে, একে অপরের শিং মানে শিং একে অপরের সাথে প্রায় ছুঁই, ঠিক আছে, এরকম দেখছে। মানে শুধু সময় শুধু দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। এইবার এই সব কিছুতে না ও ট্রমাটাইজড হয়ে যায় এক প্রকার। মানে আর কাউকে কিছু বলে না, নিজের ঘরে গিয়ে বসে থাকে, 2 হাঁটুর মাঝে মাথা গুজে বসে থাকে। তা একদিন সৌম্যর বাবা আর কি বাড়িতে আসে। বাড়িতে এসে বলে যে কে বাবু কেমন আছিস? তো ও তো সব ঘটনা জানায়। এবার সৌম্যর বাবা ওর মাকে বলে কি ছেলেটা এরকম হয়েছে আর তুমি এখনো কিছুই আমাকে জানাওনি? এবার ওর মা বলছে আমি কি জানাবো, আমি তো নিজেই ভয় পেয়ে আছি, তুমি কাজের মধ্যে রয়েছো, তোমাকে যদি জানাতে গেলে তোমার যদি আর এক টেনশন হয় আমি জানাইনি। তা সৌম্যর বাবা বলে তুই এক কাজ কর, তুই কদিন আর বাড়ি থেকে বেরোস না, তারপর আমি বিষয়টা দেখছি। মানে ওর বাবা ভাবে যে উনি এত প্রভাবশালী লোক, ওনাকে মানে ওনার ছেলেকে হয়তো কেউ বিরোধী পক্ষ বা ওনার শত্রু যারা আছে তারা হয়তো কেউ জাদু টোনা ফোনা হাবিজাবি করেছে। তো এরকম বলে। এবার সৌম্য তো কি আর বাড়ি থেকে এমনিও বাড়ি থেকে বেরোচ্ছে না, খাওয়া দাওয়া প্রায় করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওর মা ওই বিষয়টা নিয়ে চিন্তিত। তো প্রায় 7-8 দিন ঘরবন্দি থাকার পরে বাইরে বেরোয় সৌম্য। সে একেবারে চুল ফুল অগোছালো, স্নানও করেনিও, ঠিক আছে, একদম পুরো ময়লা অবস্থায়, শুধু বাথরুমটাই যেত। তো বাইরে বেরোয় এরকম পুরো গা অগোছালো, একেবারে পুরো বাজে পরিস্থিতি। তো ওদের বাড়ির রাস্তার ঠিক কিছুটা এগিয়েই মেন রোড মানে হাইওয়ে পড়ে। সেই হাইওয়ে থেকেও একা মনে কি জানি ভাবতে হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখি যে একটা ছোট রাস্তার পথশিশু হয় না, সেই পথশিশুকে কয়েকটা লোক হঠাৎ করে নিয়েই মারুতি ইকো গাড়িগুলো দেখেছো তো, আমরা যেটা চলতি কথায় কিডন্যাপার গাড়ি বলে থাকি, ওই গাড়িতে ফাট করে ভরে পালিয়ে যাচ্ছে। এবার সৌম্য হঠাৎ করে ওটা দেখি কি মনে হলো ও পিছনে দৌড় শুরু করে। এবার দৌড়ে আর গাড়িকে কত ধরবে, ওর একটা বন্ধুকে ফোন করে ভাই তুই কোথায় আছিস, তাড়াতাড়ি শিগগিরই এখানে আয়, আমি গাড়ির নাম্বারটা এরকম ঘটনা ঘটেছে, আমি গাড়ির নাম্বারটা নোট করে রেখেছি। ওর বন্ধু অবাক হয়ে যায়, কি ব্যাপার, মানে যেই ছেলে বিরক্ত করতো মানুষদেরকে সেই ছেলে সামাজিক কাজ করার জন্য এতটা হয়ে গেছে, উতলা হয়ে গেছে। তোর বন্ধু কিছু এই কথাগুলো ভেবে কিছুটা হয়ে পড়ে, স্তব্ধ হয়ে পড়ে, তারপরে কি মনে করে চলে যায় যে না ঠিক আছে, যা করছে খারাপ তো কিছু করছে না। তো বাইক নিয়ে যায়। তো বাইক নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে বলা ভুল,
ওই গাড়িটা তো চলে গেছে, ওই গাড়িটা ওর নাম্বারটা মনে রেখেছে। এবার ওর বাইকটা নিয়ে ও নিজে বললো যে ভাই আমি চালাবো, আমি জানি কোথা দিয়ে গেছে। এবার পিছু নিতে থাকে। এবার গাড়ির নাম্বারটা বলছে ভাই এই গাড়ির নাম্বারটা যে আশেপাশে যেখানে দেখছিস আমাকে বলবি। তো কিছু দূর অলিগলি থেকে ঘাটতে একটা পুরনো জঙ্গল ঠিক বলা ভুল, হয় না স্যাঁতস্যাঁতে বাড়ি, পুরনো বাড়ি আর কি। পৌরাণিক বাড়ি, জঙ্গল বলা ভুল, মানে 2-4টে বাঁশ বাগান, তার পাশেই বাড়ি, ওইখানে নিয়ে যায়। তো অনেকটাই দূরে নিয়ে যায়। তো ওরা খুঁজতে পেয়ে যায়। তো ওখানে গিয়ে একটা কি বলবো, দেখছে ও বাইরে থেকে শুনতে পাচ্ছে যে একটা বাচ্চাকে মানে কেউ হয়তো বলছে যে আমরা একটা আপনি আপনার কথা মতো আমি এই বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছি, এবার বলুন মালটাকে কোথায় সাপ্লাই দিতে হবে। তো সৌম্য বাইরে থেকে শুনে কি মনে হলো, ওর বন্ধুকে বললো ভাই তুই এক্ষুনি বাইরে থেকে আমার জন্য 1 লিটার জল নিয়ে আয়। বলছে ভাই তুই জল খাবি তো আমাকে আগে বলতি, এইরকম অবস্থায় তুই জল খাবি? বলছে যে তুই নিয়ে আয় না। তো বন্ধুটা জল নিয়ে এসে কিছুটা খায়। বলছে ভাই তুই বোতলটা রাখ, আমি যাচ্ছি ভেতরে গিয়ে দেখছি, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা কি হয়েছে। ভেতরে গিয়ে দেখে 4-5টা গুন্ডা কিডন্যাপার এরকম বাচ্চাটাকে ঘিরে রেখেছে। আর ওদের যে বস ছিল সে ওরকম কথাবার্তা বলছে ওরও উপরতলার লোকের সাথে। বলতে হাট করে গিয়ে সৌম্য ওখানে পৌঁছায়। এবার বলে রাখি সৌম্যর কাছে না, যেহেতু বড় লোকের ছেলে, একটা রিভলভার থাকতো সবসময়। তা গিয়ে বলে যে আপনারা এক্ষুনি বাচ্চাটাকে ছেড়ে দিন, নাহলে কিন্তু আপনাদের কপালে অনেক দুঃখ আছে। তো যারা গুন্ডা আছে তারা না ওকে ঠিক, মানে ওরা একটি বহিরাগত গুন্ডা টাইপের, ওকে আর কি ঠিক চেনে না। তো বলছে যে তুই কে বে, আমাদের কাজে বাধা দিচ্ছিস, জানিস তোকেই এক্ষুনি খালাস করে দেবো এই বাচ্চাটার সাথে। তো সৌম্য বলছে দেখুন কথা বাড়াবেন না, নাহলে কিন্তু অন্যরকম আমি স্টেপ নিতে বাধ্য হব। তো সৌম্য কথাটা বলার প্রায়, মানে কথাটা বলে ফেলেছেও, তারপরেই থেকে 1 কথা 2 কথায় মারপিট শুরু হয়ে যায়। ওদের ওখান থেকে একটা লোক আসে ওকে মারতে, সৌম্য তাকে মেরে দেয়। আর সৌম্য একটু চঞ্চল টাইপের ছিল, তো ওর প্রচুর অভিজ্ঞতা ছিল মারপিটে, অনেক মারপিট করেছে জীবনে। তো এভাবেই একে একে সবাইকে মারপিট করে ও আর কি হারিয়ে দেয়। এক কথায় হারিয়ে দেওয়ার পরে আবার ওরা ফোন করে, মানে ওর বস যে ছিল ফোন করে আরও 2-3টে ছেলেকে আনা। এইবার ও অনেকটা মারপিট করতে ক্লান্ত হয়ে গেছে, পেছন থেকে রিভলভারটা বের করে ওর দিকে তাক করে বলছে যে এক্ষুনি যাবি তোরা, নাকি আমি ট্রিগার চাপতে বাধ্য হব। তা রিভলভারটা, এবার ওদের কাছেও রিভলভার আছে, যেহেতু ওরা গান পয়েন্টে রেখেছে, ওরাও কিছু করতে ভয় পাচ্ছে। তো ওরা না শেষমেশ বাচ্চাটাকে ফেলে পালাতে বাধ্য হয়। এবার ওর বন্ধু বাইরেই দেখে, মানে বাইরে ওয়েট করছিল। এবার ওর বন্ধু হঠাৎ করে দেখে কি বাড়ির নিচ থেকে কয়েকটা গুন্ডা এরকম আবার ওই মানে যেই মারুতি কারটার কথা বললাম গাড়িটা নিয়ে পালিয়ে গেল। তো সৌম্য ওই বাচ্চাটাকে নিয়ে নিচে আসে এবং বাচ্চাটাকে ওই সঠিক স্থানে রেখে দেয় এবং বাচ্চাটাকে জিজ্ঞেস করে যে, কথা বলতে পারতো বাচ্চাটা, যে তুমি কোথা থেকে, তোমার বাড়ি কোথায়, তোমার বাবা মা কোথায়। তো বাচ্চাটা আসলে ছিল একটা পাশেই একটা বস্তির মানে খেলতে রাস্তার ধারে চলে এসেছিলো, নজরে আসে, কিডন্যাপ করে নিয়ে যায়। তো পৌঁছে দেয়, তার বাবা মার হাতে পৌঁছে দেয়। তা যখন ও বাড়ি ফিরতে এত সব কিছুতে দেরি হয়ে গেছে। এবার যেহেতু অনেকদিন পরে বাড়ি থেকে বেরিয়েছে, ওর মাও ফোন করলো, ওর মাকে ফোন করে ও বলছে যে হ্যাঁ মা আমি আসছি। আর এখন না গলার ওর শটটা পুরো মানে নর্মাল, আগে তো একটুখানি ডাউন ছিল যেহেতু এত সব কিছু ঘটে গেছে। তা হঠাৎ করেই ওরা বাইক চালিয়ে যাচ্ছে, বাচ্চাটাকে পৌঁছে, আর পাশ থেকে একটা লরি যাচ্ছিল, লরিতে কাঁচ বোঝাই করা ছিল, অনেক বড় বড় কাঁচ বোঝাই করা ছিল। তা কি হয়, সামনে একটা বাম্পার যেটা আমরা বলি, তো বাম্পারে লরিটা প্রচুর জোরে আসছিল, ব্রেক করতে একটু কি সমস্যা হয়, ব্রেক ফেল হয় বা কিছু হয়, ব্রেক ফেল হয় না অ্যাকচুয়ালি, খুবই ধারে গিয়ে আর কি ব্রেক করতে হয়, সেই ব্রেকটা করতে পারে না লরি। এবার লরিতে প্রচুর ঝাঁকুনি হয়ে একটা কাঁচ ওখান থেকে উঠে রাস্তায় ভেঙে পড়ে। এবার যখনই ভেঙে পড়ছে, এবার সৌম্যরা একদম তার পাশাপাশিই ছিল। এবার সৌম্য বলে কি যে হঠাৎ করে দেখেছে
বলছে ইয়ে বাবা এখনই হয়তো ঘাড়ে এসে পড়বে, তাড়াতাড়ি গিয়ে সাইড করে। সাইড করতে করতে মানে সাইড যখনই করে ফেলে ততক্ষণে কাঁচটা রাস্তায় পড়ে ভেঙে যাওয়ার জোর। এবার যখনই ভেঙে যায় তখনই সৌম্য নিজের মুখটা আয়নাতে দেখতে পায়, মানে আয়নাতে মুখ দেখতে পায়। ও দেখে হঠাৎ করে চমকে যায়। চমকে গিয়ে ওর বন্ধুটাকে বলে কি যে ভাই তুই দাঁড়াতো, আমি 1 মিনিট আসছি। বলছে কোথায় যাচ্ছিস? বলছে এই তো সামনে। বলছে চল আমিও যাবো। বলছে তাহলে আয়। গিয়ে ওই যে কাঁচের টুকরো আছে না, কাঁচের টুকরে নিজের মুখটা দেখে। এইবার আর ও কোনো ভ্যাম্পায়ারের মুখ দেখতে পায় না, এবার ওর নিজের মুখই দেখতে পায়। সঙ্গে ওর শরীরের মানে যতটুকু শরীর ও কাছে দেখতে পাচ্ছিল, ওর শরীরের চারপাশে একটা অদ্ভুত আভাস তৈরি হয়, একটা আলোর জ্যোতি টাইপের তৈরি হয়। তা ও প্রচুর খুশি হয়, খুশিতে হাসতে লাগে। বলছে ভাই আমার মুখ থেকে সেই শয়তানের মুখোশটা ছিঁড়ে গেছে, মানে খুলে পড়ে গেছে। বলছে কি বলছিস? হ্যাঁ। বলছে হ্যাঁ ভাই। বলছে ভাই তুই মাঝে মাঝে কেমন জানি হয়ে যাস, তুই নেশাগুলো কমিয়ে দে। যে দূর, আমি এতদিন ধরে কি মজা করছিলাম তোদের সাথে। এবার ওর বন্ধুরা বিরক্ত হয়ে গেছে এই কথাগুলো শুনে। বলছে থাক বাদ দে ভাই, যা হয়েছে ভালো, তোর ঠিকঠাক আছিস তো? বলছে হ্যাঁ আমি ঠিকঠাক আছি। বলছে যে ঠিক আছে তাহলে চল, অনেক এমনিও লেট হয়ে গেছে। এবার সৌম্য বলছে হ্যাঁ আমাকেও বাড়ি থেকে ফোন করছিল, চল তাহলে। যেতে যেতে হঠাৎ করে একটা সাধুর সাথে দেখা হয়, মানে ওই কলকাতার রাস্তাতেই হঠাৎ করে একটা সাধু তা পথ আটকে বলে যে আমাকে একটু অমুক জায়গায় পৌঁছে দেবে। তো সৌম্য বলছে আমরা তো 3 জন আছি, আপনি, মানে খুবই পোলাইটভাবে সৌম্যর মতো ছেলে বলছে আপনি কোন পর্যন্ত যাবেন? বলছে আমাকে একটু সামনে কিছুটা এগিয়ে দিলেই হবে। তো ওর বন্ধুটাকে বলে অকারণেই হঠাৎ করে ওর বন্ধু পিছনে চেপে রয়েছে, ও কোথায় ওর বন্ধুকে নিয়ে যাবে। বলছে ভাই তুই একটু কাজ কর, একটা ট্যাক্সি ধরে চলে যা, আমি ওনাকে একটু পৌঁছে দিই। তো ওর বন্ধু অবাক হয়ে যায়, আমার বন্ধু এত ভালো কবে থেকে হয়ে গেল, মানে সাডেন চেঞ্জ হয়ে গেছে, ও একটু অবাক হয়ে গেছে। তা উঠে ওই সাধুটা বাইকে উঠে যাচ্ছে। যেতে যেতে পেছনে ঘাড়ে হাতটা রাখলো। তা যখনই ঘাড়ে হাত রাখলো তখনই বলছে যে, মানে ওর যখনই ঘাড়ে হাতটা রাখলো না, তখনই ও বুঝতে পেরেছিল, যখনই ঘাড়ে হাতটা রাখলো পেছন দিক থেকে, তখন না গায়ে কাঁটা দিয়ে উঠেছে সৌম্য। তা হাতটা রেখেই বলছে যে দেখেছিস তো কেমন করে তোরও মুখোশটা ছিঁড়ে গেল। তা বলছে কি বলছেন আপনি? বলছে যে হ্যাঁ মুখোশ তোর খুলে গেল কেমনভাবে দেখলি তো। তা সৌম্য না ওই বিষয়টা রিলেট করছে। বলছে আমার মুখোশের খুলে যাওয়ার ব্যাপার আপনি কি করে জানলেন? বলছে যে দেখ একটা কথা বলি, বাস্তবে কিন্তু আমরা সবাই মুখোশ পরেই থাকি। কেউ কেউ ধর্ষকের মুখোশ, কেউ কেউ অত্যাচারীর মুখোশ, আবার কেউ কেউ অন্য কোনো খারাপ কাজের মুখোশ পরেই থাকি। বলছে যে আপনি মুখোশটা তাহলে মানে আমার মুখোশটা কি তাহলে এই জন্যই ছিল? বলছে হ্যাঁ রে পাগল, আর কিছুর জন্যই নয়। বলছে তাহলে আমি খুলে গেল কি করে মুখোশটা? বলছে কিছুই না, তুই ভগবানের আরাধ্য হয়েছিস আর কি। বলছে আমি তো কোনো পুজো আচ্ছা কিছুই করি না। বলছে ওরে পাগল, ভগবানের কাছে যেতে হলে না পুজো আচ্ছা কিছুই করা লাগে না, শুধু নিজেকে সবার মতো করে দেখবি। তাই এবার সৌম্য বলছে আমি নিজেকে সবার মতো করে ভাববো, আমি নিজে খারাপ, সবাইকে খারাপ ভাববো? বলছে না, তুই নিজে একটা মানুষ, আদতে তো তুই মানুষ, তোর ওই মুখোশটা হয়তো অমানুষ, কিন্তু তুই নিজের ওই মানসিকতার দিক থেকে সবাইকে নিজের মতো করে দেখবি। তা সৌম্য বলছে আচ্ছা এরকম ব্যাপার? বলছে হ্যাঁ, তুই যখন নিজেকে নিজের মানসিকতার মধ্যে থেকে দেখবি তখন তোর অপর ব্যক্তিটিকেও তোর নিজের মতো মনে হবে। তা তুই কি তোর নিজের উপরে কখনো অত্যাচার করতে পারিস? এবার সৌম্য না মানে একে একে ধাঁধার মতো মেলাচ্ছে সব কিছু। বলছে হ্যাঁ অবশ্যই, আমি তো সেটা কখনোই পারি না। তা সাধুটা বলছে যে তাহলে এখন থেকে তাই কর। বলছে যে আমি কি আবার খারাপ কাজ করব? আমি কখনো আবার কি সেই একই জায়গায় ফিরে যাব না তো? বলছে দেখ সব কিছুই তোর উপর নির্ভর করছে, তোর মস্তিষ্কের মানে চালনকর্তা তুই। এবার দেখ তুই কি করবি, তুই কি কুয়োয় পড়বি নাকি
ফুলের মালা গলায় নিবি। তা এরকম বলতে 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 হঠাৎ করেই না, মানে বলছে হঠাৎ করে সামনে একটা ব্রিজ পড়ে। তো ওই ব্রিজের আগে একটা মন্দির ছিল। তো মন্দিরটা যেই পেরোলো ওই ছেলেটা, হঠাৎ করেই পিছনে বলতে চায় যে আচ্ছা বাবা আপনি কোথায় নামবেন বলুন তো, আমি আপনাকে নামিয়ে দিই, আমি আজকে মাকে গিয়ে সুখবরটা দেবো। যেই বলতে যায় পিছন ঘুরে দেখে আর কেউ নেই। তো সৌম্য এক কথায় এই ঘটনাগুলোর পরে পুরো চমকে যায় যে আমার সাথে কি হয়েছে। ও না, আমরা সাধারণত কী হবে এইসব ঘটনা হলে আশেপাশে সবাইকে জানাবো, ও আর কিছুই কাউকে জানায় না। ও চুপচাপই থাকে। আর ওর পুরনো যেসব জীবন ও জীবনযাপন ও করছিল সেগুলো পুরোপুরি বন্ধ করে দেয়। মানে এক কথায় ওর চেতনা ফিরে আসে এবং পুরনো যে সব কিছু যে সমস্ত কার্যকলাপও করেছিল প্রত্যেকের কাছে গিয়েও ক্ষমা প্রার্থী হয় এবং প্রত্যেকের কাছে গিয়েও সরি বলে। আর এরপর থেকে সৌম্য শুধুমাত্র নিজের কাজের প্রতি ব্যস্ত হয় আর নিজের লক্ষ্যের প্রতিই ব্যস্ত হয়। আর কিচ্ছুর প্রতি ওর কোনো বাজে কাজের প্রতি বলো বা কিচ্ছুর প্রতি কোনো ন্যাক থাকে না। তো বন্ধুরা, আজকে আমার গল্প ছিল এই পর্যন্তই। তো বন্ধুরা, এতক্ষণ আকাশের মুখ থেকে তোমরা এই গল্পটি শুনছিলে। তো গল্পটির থেকে এটি জানা গেল যে তুমি যতই খারাপ পথে থাকো না কেন, এটি ভালো কাজ তোমাকে সর্বদাই সৎ পথে চালিত করবে। তো বন্ধুরা, আমাদের গল্পটি এই পর্যন্ত ছিল। তো সঙ্গে থেকো এবং পাশে থেকো। আর সবাইকে শুভরাত্রি।